ও ও এই যে জুনিয়র, কখনো কখনো সাইডে বা পেছনেও ফিরে তাকাতে হয়, সব সময় সামনে তাকিয়ে চললে চলে? সাইড থেকে এমন কথা কানে আসতেই দাঁড়িয়ে সাইডে তাকিয়ে বললাম, এমন কথা বলার কারণ কি? এই যে, আপনাকে প্রায় একটা বছর যাবৎ ফলো করি, সেটা আপনি খেয়াল করেছেন? জি, আমি খেয়াল করেছি, অনুভব করেছি, চিন্তা ভাবনা করে দেখেছি, কিন্তু কোনো প্রকার ফিল আসেনি। কেন? আমি কি দেখতে খারাপ? আমার সাথে প্রেম করা যায় না? না, আপনাকে আমার যোগ্য বলে মনে করছেন না। কোনটা জুনিয়র? না, আপনাকে দেখে এবং আপনার সাথে কথা বলে কখনো মনের ভিতরে ঘন্টা বেজে ওঠেনি, তাই প্রেমে পড়া হয়নি। যদি ঘন্টা বাজতো তাহলে হতো সিনিয়র। এমনভাবে রিজেক্ট করে দিবেন? একটু তো ভেবে দেখতে পারেন। একটু ভেবে দেখুন না। এমনভাবে তাকাবেন না। মনে মনে বললাম, মেয়েদের এই পিটপিট করে তাকানো দৃষ্টির কাছেই ছেলেরা সবচেয়ে বেশি দুর্বল। এভাবে তাকালে, এভাবে অনুরোধ করলে মনের ভিতর অদ্ভুত একটা অনুভূতি জেগে ওঠে। বুকের বাম পাশে হালকা একটা কম্পন শুরু হয়, যেন হৃদয়টা নীরবে কিছু বলতে চাই। সেই অনুভূতিটা ভাষায় বোঝানো কঠিন, শুধু অনুভব করা যায়। কেন? এমনভাবে দেখলে বুকের ভিতর কিছু হয়? তাহলে এমনভাবে তাকিয়ে থাকি। উই, সরেন আপনি। আমি এখন গেলাম, দাঁড়িয়ে না থেকে হাঁটতে শুরু করি। জুনিয়র, কি ভাববো আমি? কিছু না সিনিয়র, আমার তরফ থেকে না তো নাই। একা একা হেসে উঠলাম। আমি আকাশ, অনার্স ফোর্থ ইয়ারে। বাসায় আব্বু আম্মু, বড় বোন, এই নিয়ে ফ্যামিলি। বড় বোনের বিয়ে হয়ে গেছে। এখন বাসায় আমরা তিনটা মাত্র জীব। যার সাথে কথা বলছিলাম সে আমার সিনিয়র, সম্ভবত মাস্টার্স করছে, অথবা সেমিয়ার অন্য ডিপার্টমেন্টে। জুনিয়র যখন বলছে তখন উনি সিনিয়র এবং মাস্টার্স করছেন, অথবা ফেলো স্টুডেন্ট, কিছু একটা হবে। উনি দেখতে অনেক মিষ্টি, প্রথম দেখাতেই প্রেমে পড়া যায়। এটা বলবো না কলেজের সব থেকে সুন্দরী মেয়ে, তবে অনেক সুন্দর। কিন্তু ওনার প্রতি আমার কোনো ফিলিংস আসে না। ফোর্থ ইয়ারের আজকে প্রথম ক্লাস। বন্ধুরা আগে এসেছে, আমার শুধু দেরি। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। ঘুম ভাঙতো কি না সন্দেহ। আমার থাপ্পড় খেয়ে ঘুম ভেঙেছে। কি যেন স্বপ্ন দেখছিলাম, আর বউ বউ বলে কী সব বলছিলাম, তাই নাকি মেরেছিল। হাঁটতে হাঁটতে বন্ধুদের কাছে এলাম। কিরে বন্ধু, আমি তো ভাবছিলাম তুই আজকে কলেজ আসবি না। তোকে ফোন দিয়েছিলাম, রিসিভও করিসনি। আরে আরও বলিস না, ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল তাই দেরি। তারপর বন্ধুদের সাথে কথা বলতে শুরু করি। কি রে, খুশি খুশি লাগছে যে? কি হয়েছে? আমি কি দেখতে অসুন্দর? আমার মধ্যে কি এমন কমতি আছে যে আমাকে রিজেক্ট করলো? কে রিজেক্ট করলো? তোর জুনিয়র? তোর মাঝে কিছু কমতি আছে বলেই তো তোকে রিজেক্ট করলো। এবং তোর একটা বয়ফ্রেন্ডও নেই। অপমান করছিস? কোথাও না তো। তোকে অপমান করতে যাব কেন? আমাদের কি সে সাহস আছে যে তোকে অপমান করব? এমনভাবে দাঁত বের করে হাসবি না তো। আমি কি এতটাই অসুন্দর যে আমার সাথে রিলেশনে যেতে চাইলো না? তার থেকে বরং এগুলো অন্য কোথাও ট্রাই কর। আমাদের কলেজের ছেলের অভাব পড়েছে যে তুই একটা বছর যাবৎ একজনকে ফলো করে যাচ্ছিস। সেই ছেলের থেকে অনেক হ্যান্ডসাম এবং সুন্দর ছেলে আছে। মানুষ ভালোবাসে কেন? নিজেকে ভালো রাখতে। আমি যদি তার ভিতরে আমার ভালো থাকাটা দেখতে পাই, তাহলে আমার কি দোষ? রিলেশনে একজনে আসক্ত নারী পুরুষ সব সময় ঠকে যায়। লয়াল থেকে জীবনে সুখ খোঁজা আর অন্ধকারে সুখ খোঁজা একই। এই যে মনে কর আমাকে ঠকিয়ে চলে গেল। একাধিক রিলেশন করব কি? প্রথমবারই রিজেক্ট করে দিয়েছে। আহ, কি কষ্ট! এটাও নাকি আমাকে দেখতে হলো। আড্ডা শেষ করে ক্লাসে চলে আসি। বিকেলে শপিং মলের সামনে দাঁড়িয়ে রাজকে ফোন দিলাম। কী রে, কোথায় তুই? আমি তো বনজম চলাই, তুই চলে আয়। ওয়েট। মলের ভিতরে এসে লিফট আসার জন্য অপেক্ষা করলাম। আস্তেই উঠে পড়ি। দ্বিতীয় তলায় লিফট থামে, হয়তো কেউ উঠবে। এক সাইডে দাঁড়িয়ে আমার মতো ফোন টিপছি, মানে গেম খেলছি। খেয়াল করেছি শুধু একজন প্রবেশ করেছে।
লিফট চলতে চলতে একটা ঝাঁকি দিয়ে থেমে গেছে। কি হলো বুঝলাম না। বিদ্যুৎ চলে গেল না নষ্ট হয়ে গেল? নষ্ট হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে তো। আপনি এমন এক আজব মানুষ যে আশেপাশে তাকিয়ে দেখেন না, কে এলো কে গেল সেদিকে বিন্দু পরিমাণে ভ্রুক্ষেপ নেই। মানুষ তো একবার তাকিয়ে দেখে কে এসেছে। মনে মনে বললাম, আপনার পারফিউমের গন্ধে বুঝেছিলাম যেটা আপনি। আমি তাকাইনি এই জন্য যে আপনি আমার সাথে কথা বলবেন। আচ্ছা, কোনোভাবে উনি লিফট থামিয়ে দেয়নি তো? আপনাকে এখানে দেখবো কখনো এক্সপেক্ট করিনি। বাই দ্য ওয়ে, লিফটে মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। ওনার দিকে তাকিয়ে দেখি মাথায় সানগ্লাস, জিন্স আর টপস পরে আছে। মাশাল্লাহ, বুকে ওড়না নেই। থাকবে কিভাবে? ওটার যে ওজন, সবাই কি ওই ভার বহন করতে পারে? ইমার্জেন্সি বাটন টিপলেই তো হয়ে যায়। বোতামগুলো দিকে এগিয়ে যেতে যাব, তখন বোতামগুলোর সামনে দাঁড়িয়ে বলল, ভালোই তো হয়েছে, তাই না? এখানে আমি আর আপনি, আর কেউ নেই। ফোন বের করে দেখি নেটওয়ার্ক নেই। একটু আসতেই ফোন দিলাম, রিসিভ করার সাথে সাথেই কেটে গেল। নেটওয়ার্ক জ্যাম হচ্ছে। নেটওয়ার্ক জ্যাম হচ্ছে কেন বুঝলাম না। ধুর ধুর। লাভ নেই, নেটওয়ার্ক সিগন্যাল দুর্বল। আমাকে নিয়ে ভেবে দেখলেন জুনিয়র? বললাম না আপনাকে দেখে আমার মনে দরজায় কড়া নাড়েনি। আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন? উনি পাশে এসে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালেন। বুকের ভিতর কেমন যেন করছে, একটু ভয় লাগা কাজ করছে। উনি পাশে দাঁড়াতেই ভয়টা দ্বিগুণ হয়ে গেছে। একবার জুনিয়র, নাম আকাশ, পড়াশোনায় ভালো, কলেজের সব আন্দোলনের প্রথম সারির একজন। কোনো কিছু প্রয়োজন হলে প্রিন্সিপাল নারাজি হলেও জুনিয়রদের নিয়ে ক্যাম্পাসে আন্দোলন শুরু করে আদায় করে নেওয়া একজন। এমনিতেই মুখ চলে, কিন্তু কোনো মেয়ের সামনে এমন চুপচাপ, এটা মানতে পারছি না। তবে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কারণে কলেজে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। কলেজটা শুধু বদলায়নি, বদলে গেছে আমার ভেতরটাও। আপনার দিকে তাকালেই মনে হয় সব আন্দোলনের চেয়েও কঠিন লড়াইটা বুঝি এখন হৃদয়ের ভেতরেই শুরু হয়ে গেছে। সব কিছু আদায় করতে মনে হচ্ছে আমাকে আন্দোলন করতে হবে। উত্তর দিলাম না। লিফট কখন যে ঠিক হবে? ঠিকমতো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এরা নেটওয়ার্ক বুস্টার লাগালেই তো পারে। এত বড় শপিং মল, কিন্তু এই তার অবস্থা। আপনি কি জানেন আপনি অনেক মেয়ের ক্রাশ বয়? জানি না, হবে হয়তো। আমাকে দেখে ক্রাশ খাবার কিছুই নেই। পোশাক একদম সাদামাটা, চলাফেরা সাদামাটা, কোনো গাড়ি নেই। কিছুটা রিক্সা, কিছুটা হেঁটে কলেজে আসা হয়। মাঝে মধ্যে বাসা থেকে পুরো রাস্তা হেঁটে আসতে হয়। কখনো কখনো পকেটে একটা টাকাও থাকে না। হিরোদের মতোও দেখতে না যে ক্রাশ খাবে। আপনি কি জানেন অনেক মেয়ের এমন কিছু পছন্দ, যেমন আমার পছন্দ? ক্ষণিকের জন্য এই পছন্দ, 1 বছর 2 বছরের জন্য বা কয়েক বছরের জন্য না। একটা সময় এসব ভালো লাগা সময় স্রোতে স্রোতে হারিয়ে যাবে। আজকে যেটা আপনার কাছে গভীর ভালো লাগা, পছন্দ, ভালোবাসা মনে হচ্ছে, সেটা সময়ের সাথে সাথে স্মৃতির ভিড়ে হারিয়ে যাবে। মনে মনে বললাম, যে ভাব নিচ্ছি, ভাগে কী যে আছে, এমন পাঠ নেওয়া ঠিক হচ্ছে? এত ভালো কবে থেকে হয়েছি আমি? শালা, যেই পার্ট নিচ্ছে মনে হচ্ছে কত মহান মানুষ। চান্দু, তুমি যতটা ভালো মানুষ হবার চেষ্টা করছো ততটাও না। তোমার চোখ কোথায় যায় সেটা ভালোভাবে বুঝতে পারছি। সব ছেলেই এক। আপনি সত্যি এতটা ভালো মানুষ? কি যে বলেন না আপু, আপনার এমন মনে হচ্ছে কেন? তাড়াতাড়ি লিফট ঠিক হ, আমি এখান থেকে বের হয়ে যাই, না হলে আমার ভালো মানুষের মুখোশ উন্মোচন হয়ে যাবে। নেটওয়ার্ক পেতেই রাজকে ফোন দিলাম। রিসিভ করতেই বললাম, ভাই লিফটে ভেসে গেছি। আবার নেটওয়ার্ক চলে গেল, কল কেটে গেল। শালা কিছু বুঝতে পারলো কি না কে জানে। কিন্তু এই মেয়ে ধীরে ধীরে এত পাশে আসছে কেন? কতটা ভালো আজকে দেখব। আমার সামনে ভালো এবং ভদ্র সেজে থাকা হয় না সত্যি ভালো? আপনি আমার দিকে এমনভাবে এগিয়ে আসছেন কেন? এই দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। আমি চাচ্ছি খারাপ কিছু হোক। ফ্লাইং কিস দিল। মন তো চাচ্ছে লিফট কিস করি। না থাক, প্রয়োজন নেই। ওখান থেকে লিফটের অন্য পাশে সরে গেলাম। দেখুন, আমি পুরুষ মানুষ। যদি মাথায় সেক্স ভর করে, তাহলে কিন্তু নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়বে। তখন আপনি কেঁদে চিৎকার করেও কুল পাবেন না। আর এখান থেকে যে পালাবেন, তার রাস্তাও নেই। সো প্লিজ আমার পাশে আসবেন না এবং এসব অঙ্গিভঙ্গি করবেন না। আহারে আমার ভদ্র মানুষ, আই ইমপ্রেস। আই থিঙ্ক
না কিছু না। আচ্ছা, আপনার নাম্বারটা দিন। দেখুন, একটা বিষয়, আমার সাথে আপনার বা আপনার সাথে আমাকে কোনোভাবেই যাবে না। শুধু শুধু এগুলো না করে আপনি আপনার পড়াশোনা এবং ক্যারিয়ার নিয়ে ফোকাস করুন না। এমনভাবে নাম্বার না পেলেও অন্যভাবেও নিতে চাইনি। আমাকে দেখি কি ভদ্র মনে হয়? মনে মনে বললাম, আমি জানি আপনি অনেক বড় শয়তান। প্লিজ, আমার সাথে এমন করার কি প্রয়োজন আছে? আমার থেকে কলেজে কত ভালো ভালো ছেলে আছে, কত ছেলে আপনাকে পছন্দ করে, তাদের সাথে রিলেশনে যান না। আপনাকে যে ভালোবাসে তাকে ভালোবাসুন। আপনি যাকে ভালোবাসেন তাকে না। আপনি যাকে ভালোবাসলেন সে অন্য কাউকে ভালোবাসতে পারে। তাই বলছি, আপনাকে যে ভালোবাসে তাকে ভালোবাসুন। গার্লফ্রেন্ড আছে? না, বাসায় বউ আছে, আমি বিবাহিত। মিথ্যা বলার কি আছে? আমি আপনার সম্পর্কে সব কিছু জানি। শুধু শুধু কেন মিথ্যা বলেন? লিফটের কি হলো বুঝলাম না। আরে এবার তাড়াতাড়ি ঠিক হ। ওই শালা কী যে করছে কিছু বুঝলাম না। নেটওয়ার্কও ঠিক মতো আসছে না। ফোন দেখে লাভ নেই, নেটওয়ার্ক পাওয়া যাবে না। হঠাৎ কি হলো বুঝলাম না। শপিং মলে কি নেওয়ার জন্য আসা হয়েছে? আমার ফ্রেন্ডের ল্যাপটপ ঠিক করার জন্য আসা হয়েছিল। আমার ফ্রেন্ড উপরেই আছে, আমি ওর কাছেই যাচ্ছিলাম। ও, ফ্যামিলিতে কে কে আছে? আমি, আব্বু আম্মু এবং বড় বোন। আপুর বিয়ে হয়ে গেছে। আব্বু একটা ব্যাংকের সামান্য গার্ড। আমার বাসায় গৃহিণী। আর কিছু? বউ কি করে? পড়াশোনা না গৃহিণী? কিছু না বলে চুপচাপ থাকলাম। দেখুন, এভাবে হাসবেন না। তো কিভাবে হাসবো? পেতনির মতো করে হাসবো? বাঙালি মেয়ে এসব পোশাক পরেন কেন? টপস, জিন্স এসব কি? আপনি কি বাঙালি নন? তাহলে টি শার্ট পরেন কেন? পাঞ্জাবি, লুঙ্গি এইসব পরবেন? মানে নিজে পরলে কোনো দোষ নেই। এ কেমন দ্বিচারিতা! থাক, আমার ভুল হয়ে গেছে সিনিয়র। আমি কিছু না বলে ক্যান্ডি ক্রাশ খেলতে থাকলাম। তাছাড়া আর কি করব? বেশ কয়েক মিনিট নীরবতা। নীরবতা ভেঙে নেহাপু বললেন, আসো লুডো খেলি। দুজনে একসাথে বসে লুডো খেলা যাবে, আর সময়ও কাটবে। আপনি আপনার মতো খেলেন, আমি আমার মতো ক্যান্ডি ক্রাশ খেলি। আমি কিন্তু আপনার ফোন নিয়ে নিব। অন্যের সুখ কি আপনার সহ্য হয় না, তাই তো? অবভিয়াসলি রাইট। অন্যকে সুখে থাকতে দেখতে পারি না। অন্যকেও সুখে থাকলে শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায়। লুডো খেলবেন না আপনার ফোন আমি নিব? আমার দিকে ফোন নিতে এগিয়ে আসলো। সেই মুহূর্তে লিফট চলতে চলতে আবার বন্ধ। নেহাপু সোজা আমার উপর এসে পড়েছে। না সরে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি ঠেলে সরিয়ে বললাম, নিজেকে কন্ট্রোল করুন এবং ভালো থাকুন। লিফটটা ভালো হওয়ার সময় পেল না। আবার চলতে শুরু করলো। আবার আমার উপর এসে পড়েছে। সরুন তো। শোলটা ধরে সরিয়ে বললাম, আপনি এবার ইচ্ছে করে এমনভাবে আমার উপর এসে পড়েছেন, তাই তো? জি না, আমি নিজেকে সামলাতে পারিনি। এবার সামলে ওই সাইডে দাঁড়িয়ে থাকুন। আমার কথা শুনে এক কোণায় গিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। এই শয়তান মহিলার কোনো আর কাজ নেই, ভণ্ড একটা। চতুর্থ ফ্লোর আসতেই গেট খুলে গেল। বেরিয়ে দেখি রাজ দাঁড়িয়ে আছে এবং ভূত দেখার মতোই তাকিয়ে আছে। এই শালা, কার সাথে ছিলি এতক্ষণ? ভাগ্য খারাপ, দ্বিতীয় ফ্লোরে উনি উঠেছেন, কিন্তু এতক্ষণ লাগলো কেন? কন্ট্রোল বক্সে একটু প্রবলেম হয়েছিল, তাই এমন। আচ্ছা ভাই, কিস বাদ আর কি করছিস? কী সব উল্টাপাল্টা কথা বলিস? কিস করতে যাব কেন? ওইসব কিছুই হয়নি। তা তো তোর শার্ট বলে দিচ্ছে। কি সুন্দর লিপের ট্যাটু হয়ে গেছে। কিস হয়নি? শালা হারামি, বলিস ভালো লাগে না, আর সুযোগ পেয়ে এই সব। শুধু কিস পর্যন্ত না, নিচ পর্যন্ত হয়ে গেছে। তোকে যতই সত্যি বলি বিশ্বাস করবি না, তাই তোর যা ইচ্ছা ভাবতে পারিস। আমি ওয়াশরুম থেকে লিপস্টিকের দাগ পরিষ্কার করে আসছি। এমনভাবে মলের ভিতরে চলাফেরা করা যাবে না। আই, তুই আমার সাথে। সাথে করে ওয়াশরুমে নিয়ে এলাম। এই জন্য ডাইনি হাসছিল। দূর থেকে বোঝা না গেলেও কাছ থেকে বোঝা যাচ্ছে। এসে আয়নার সামনে এসে দাঁড়িয়ে দেখলাম আর কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। না, শুধু এক জায়গায় লিপস্টিকের দাগ আছে। রাজ তখন থেকে হেসে যাচ্ছে। ইচ্ছে করছে ওর ৭২ লাখের উপর একটা লাথি দিয়ে ওর ভবিষ্যৎ অন্ধকার করে দিই। পানি দিয়ে ধুতেই উঠে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে দেখি নেহাপু। তলে তলে এত দূর চলে গেছো, আর আমরা কিছু বললেই রেগে যায়। ভাবি কিস পর্যন্তই ছিল তো। দিলাম কোনো এর গুতা। তোকে বললাম না কিছু হয়নি।
হঠাৎ লিফট চলতে চলতে বন্ধ হওয়ার জন্য উনি আমার উপর এসে পড়েছে আর এমন আকাম হয়েছে। আর ভাবি কি? কোন দিক দিয়ে ভাবি মনে হলো তোর? তাই বলে এমনভাবে মারবি? বাবা গো, কি ব্যথা! না, ভাবি ডাক শুনতে ভালোই লাগলো। আপনি আজকের পর থেকে ভাবি বলবেন, কেমন? ঠেলতে ঠেলতে নিয়ে এলাম। তারপর ওর কাছে এসে ঠেলতে ঠেলতে নিয়ে এলাম। তারপর ওর কাজ সেরে অল্প নাস্তা পানি সেরে যে যার বাসায়। শালাই সারাক্ষণ এটা বলে মাথা খেয়েছে যে কি হয়েছে। রুমে এসে ফোনটা নিয়ে বসে গেলাম। কিছুক্ষণ গোতাগুতি করে নামাজ পড়ে এসে খেতে বসলাম। কবে যে তোর পড়াশুনো শেষ হবে, কবে যে একটা চাকরি পাবি? তোর বাবার আবার হার্টের সমস্যাটা দেখা দিয়েছে, টাকা পয়সাও নেই যে ভালো চিকিৎসা করাবো। কি করব বলো? গ্র্যাজুয়েট কমপ্লিট না করলে চাকরিও পাওয়া যাবে না। মনের মতো চাকরি হবে না। এত আশা নিয়ে তোমরা আমাকে পড়াচ্ছ, এখন চাকরি করতে গেলে পড়াশোনা নষ্ট হবে আর ভালো চাকরিও পাওয়া যাবে না। এইটাই তো প্রবলেম। আরে খুব বেশি সমস্যা না, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তুই মন দিয়ে পড়াশোনা কর, এগুলো নিয়ে তোকে ভাবতে হবে না। না ভাবলে কি হবে? প্রাইভেট পড়িয়ে যা পাই সেটা দিয়ে আমার কলেজের খরচ এবং আমার খরচ চলে যায়। আর আব্বু যে বেতন পাই সেটা সংসারে চলে যায়। নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি হলে যা হয়। খাওয়া শেষ করে রুমে এসে পড়তে বসলাম। তোমার ফ্রেন্ডটা তো পাথর মনের কেন? সুন্দর পড়াশোনায় ভালো বলে কি অ্যাটিটিউড বেশি? না, সে নিজেকে মহান কিছু ভাবে। এগুলোর কিছু না। সে তার পড়াশোনা, ক্যারিয়ার এইসব নিয়ে চিন্তা করে। আকাশ এইসবের ভিতরে ক্যারিয়ার নষ্ট করতে চায় না। তার বাবা মায়ের অনেক স্বপ্ন, ছেলে ভালো কিছু করবে, ভালো জব করবে। সবার বাবা মায়ের এমন স্বপ্ন, এখানে এমন কি আছে? দেখেন আপু, প্রতিটা মানুষই কিছু না কিছু প্রবলেম থাকে, স্বপ্ন থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষাও থাকে। কিন্তু সবার কি একই রকম চাওয়া পাওয়া? এটা ঠিক, কিন্তু এত অ্যাটিটিউড ভালো না। রিলেশন করতে সমস্যা কোথায়? আপনি হয়তো তার ফ্যামিলি সম্পর্কে জানেন না, তাই এমন কথা বলছেন। আকাশ নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে। তার বাবা হার্টের রোগী, ওর আম্মু একজন রোগী বলতে পারেন। ওর বাবা যা ইনকাম করে তা দিয়েই ওদের সংসারটা চলে। যদিও আকাশ তার প্রাইভেট পড়ানো টাকা দিয়ে পড়াশোনার থেকে নিজের খরচ চালায়, আবার তার খরচ থেকে কিছু বেঁচে গেলে ফ্যামিলিতে দেয়। এত কিছুর ভিতরেও কিভাবে এইসব রিলেশনে গিয়ে নিজেকে আর ক্যারিয়ারকে ধ্বংসের মুখে ঠেলে দিবে? পড়াশোনায় বেশ ভালো, আমাদের সামনে স্যারের বেশ নাম করে। ভালো একটা চাকরি পেয়ে যাবে। বলতে পারবো না, বর্তমানে চাকরির যে অবস্থা, অনেক প্রতিযোগিতা। আর আপনি আমার বন্ধুকে ডিস্টার্ব না করে তার জগৎ নিয়ে তাকে থাকতে দেন। আর ছোট মানুষ হয়ে একটা কথা বলি, আপনি যদি তার জন্য অপেক্ষা করে থাকতে পারেন তাহলে থাকেন, যদি না পারেন তাহলে কেটে পড়ুন। দয়া করে প্লিজ ওর লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এই, আমি কি করেছি শুনি? আমি না ফোন দিই না মেসেজ করি, তার ফেসবুক আইডি নেই, তার ফোন নাম্বারও নেই, তাহলে কিভাবে তাকে বিরক্ত করলাম? তোর ফেসবুক আইডি তোমার কাছে ছিল তাই মেসেজ দিলাম। ওর ফেসবুক আইডি এবং ফোন নাম্বার নেওয়ার জন্য নক করেছিলাম। ফেসবুক আইডি তেমন ব্যবহার করে না, যা কিছুটা সময় নষ্ট করে ইউটিউবে এবং গেমে। আর আমি তো আপনাকে কিছু দিব না। আমার আর কিছু লাগবে না, আমি আকাশের থেকে ফোন নাম্বার নিব। আপু প্লিজ এমনভাবে তার লক্ষ্যে বাধা হয়ে দাঁড়াবেন না। আমি মেনে নিলাম আপনি কিছু বলবেন না। আমি জানি প্রেম কখনো সুখ এনে দেয় না। সব সময় সম্পর্ক একই রকম থাকে না। রাগ, দুঃখ, অভিমান, ঝগড়া এগুলো শান্তি কেড়ে নেয়। সুখ সবসময় থাকে না। যখন সমস্যা হবে আপনাদের মাঝে, তখন আকাশের সব কিছু এলোমেলো হয়ে যাবে। গার্লফ্রেন্ড আছে? আছে বলেই তো বলছি, সম্পর্ক গেলে পড়াশোনা চাঙ্গে উঠে যাবে। কিছুক্ষণ পড়াশোনা করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন প্রাইভেট পড়িয়ে অল্প খেয়ে কলেজে এলাম। এসে বন্ধুদের কাছে গিয়ে বসে আড্ডা দিয়ে ক্লাসে আসি। বান্ধবী, এমনভাবে মুড অফ করে থাকলে চলে? তোর এমন হাসি মাখা মুখ এমন থাকলে ভালো লাগে বল? এমনভাবে বাস খেয়ে যাব, এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না দোস্ত। শেষে একজন জুনিয়র থেকে এমনভাবে রিজেক্ট হতে হলো। তোকে আমি আগেই বারণ করেছিলাম, যে ছেলে একদম অন্যরকম। আছে চল, আজকে একটু ঘুরে আসি, তোর মুডটাও ঠিক হবে আর ঘোরাঘুরিও হবে। ভালো লাগে না কিছু করতে,
মন চেয়েছে ছুটে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রাখতে। বুকে মাথা রেখে বলি, খুব ভালোবাসি আপনাকে। হঠাৎ কেন এমন হচ্ছে বুঝলাম না। এই মেয়ের মাথা খারাপ হয়েছে। আরে না, সত্যি এখন হঠাৎ কেন এমন মনে হলো বুঝলাম না। সামনে গিয়ে বলতে ইচ্ছে করছে, একটু ভালোবাসলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? আমাকে কি একটু ভালোবাসা যায় না? আমি কি তোমার এতটাই অযোগ্য? এই কুত্তি, কি বলছিস? থাকার ইমোশনাল হয়ে লাভ নেই। শুধু তোমার কথা চিন্তা করলে হবে না, ওই ছেলেটার কথা চিন্তা কর। তোর থেকে দূরে সরে যাওয়া উচিত। তোদের ফ্যামিলির মতো সবার ফ্যামিলি না। এই ব্যথা সারা জীবন মনে থাকবে। তবে মনে হচ্ছে এই ব্যথা অনুভব করতেও ভালো লাগবে। আমি কয়েকদিন কলেজে আসবো না। কেন কলেজে না আসার কারণ? কোথাও কি ঘুরতে যাবি, না কারো বাসায় বেড়াতে যাবি? তেমন কিছু বলতে পারিস। বাইরের সময় কাটালে কিছুটা ভালো লাগবে। ক্লাসে এসে ক্লাস শেষ করে বাসায়। আজকে 1 সপ্তাহ থেকে নেহাপুকে দেখিনি। হয়তো অসুস্থ, তাই কলেজে আসছে না। মস্তিষ্ক বারণ করলেও মন ঠিকই খুঁজছে। আপুর বাসা অনেক দিন যাওয়া হয় না। অনেক দিন ধরেই যেতে বলছে, কিন্তু যাওয়া হয় না। যাব কি, গেলেই তো একটা খরচ। ছোট ভাগ্নে, তার জন্য এটা সেটা নিতে হবে। তারপর কম করে হলেও 1 কিলো মিষ্টি নিতে হবে। দেখা যাবে 500 শেষ। এই হচ্ছে অবস্থা। প্রাইভেট পড়াশোনা, কলেজ, সময় কোথায়? আজকে ডাকলো, না করতে পারিনি। তাই ভাবছি বিকেলে যাব। যে ভাবা সেই কাজ। বিকেলে আপুর বাড়িতে এলাম। এসে কলিং বেল দিতেই কেউ এসে দরজা খুলে দিল। দেখি আপুর ননদ দরজা খুলেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ভাগ্নের জন্য এত কিছু, কিন্তু আমার জন্য কিছু নিয়ে এলেন? আমিও তো একটা ছোট্ট মানুষ আছি। হ্যাঁ, এত ছোট, নাক টিপলে কষা দিয়ে দুধ পড়ে। আপু কোথায়? আপনি আসবেন শুনে ভালো মন্দ রান্না করেছে। এত কিছু দেখে বললাম, ভাবি তোমার ভাই এত কিছু খেতে পারবে? তখন বলি, তোমার মতো পেটুক থাকলে এইসব বেশি হবে নাকি? আচ্ছা ভাইয়া, আমি কি খুব বেশি খাই? এমনভাবে দাঁড় করিয়ে রাখবা নাকি? দরজার সামনে দাঁড়িয়ে গেছে আর টেপ রেকর্ডার অন করে দিয়েছে। এত কথা বলতে পারে, বলার মতো না। এই, ওখানে আমার ভাইকে দরজার সামনে দাঁড় করিয়ে রাখবা, না বাসার ভেতরে আসতে দিবা? কি রে, কেমন আছিস? তাজরিন সামনে থেকে সরতেই ভিতরে এলাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। আব্বু আম্মু কেমন আছে? ভালো। আহাদ কোথায়? আপুর শাশুড়ি এলো। ওনার সাথে কথা বলে আপুর রুমে এলাম। আপুর রুমে এসে ফোন টিপতে শুরু করি। তাজরিন একে একে খাবার নিয়ে এসে রেখে যাচ্ছে। এই আহাত, তোর মামা এসেছে, রুমে আছে। আপুর কথা শুনে আহাদ রুমে দৌড়ে আসে। বয়স খুব বেশি না, 4 বছর। আস্তেই বিছানা থেকে নেমে কোলে উঠিয়ে ঘোরাতে শুরু করেছি। শুরু হয়ে গেছে মামা ভাগ্নের নাচানাচি। এসব বাদ দিয়ে খেয়ে নেন। দেখি ভাবির ভাইকে। কেন আপু, আগে কখনো দেখোনি? না, কখনো দেখা হয়নি। আর দেখব কিভাবে? তোদের বাসায় এলাম তখন, বিয়ের পরের দিন। তাদের বাসায় এলাম, খেয়ে আবার বাসায় চলে যাই। ও তো এখন পরিচিত হবার ইচ্ছে থাকলে হয়ে নাও। এখন মামা ভাগ্নে রুমে লাফালাফি করছে। ও, আয় দেখি যা। যার জন্য কলেজে যাওয়া বন্ধ করেছিলাম, যাকে মনে করব না, যাকে অনুভব করব না, যাকে দেখব না, যার সঙ্গে কথা বলবো না বলেই তো এখানে এসেছি, সেই মানুষটাই কিনা আছে এখানে। তবুও স্বীকার করতেই হবে, এই কয়েকদিন বেশ উপভোগ করছি। তার সাথে কি আর পরিচয় হব? ওনাকে বেশ ভালোভাবেই চিনি, আমাদের কলেজে 3rd ইয়ারের। মানে আপু, এটাই তোমার জুনিয়র ক্রাশ? ভাবি, ও ভাবি। আরে চুপ চুপ, তোর মুখ বন্ধ কর বোন। তাজরিনের চিৎকার শুনে দরজার দিকে তাকিয়ে দেখি নেহাপু আছে। নেহাপু তাজরিনের মুখ চেপে ধরে রেখেছে। বোঝার চেষ্টা করছি চিৎকার করলো কেন, আর কি হয়েছে। এই জন্য এইসব কাউকে বলতে হয় না, কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। একেই বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা। পরিচয় করিয়ে দিচ্ছি ভাইয়া, এটা আমার মামাতো বোন নেহা। আর আপু, এটা ভাবি ছোট ভাই আকাশ ভাইয়া, মানে তোমার জুনিয়র ক্রাশ। তোমার ভালোবাসা। কেমনটা লাগে? দিল আমার পিঠের উপর একটা কিল। তুই কি তোর মুখ বন্ধ রাখবি? আর তোকে কে বললো এটা আমার ক্রাশ? এটা নয়, ওনাকে এই জন্য চিনি যে উনি কলেজে অনেক ফেমাস। আমার কথা বিশ্বাস না হলে জিজ্ঞেস কর আকাশ কলেজে কতটা ফেমাস। কেন কথা ঘুরানোর ব্যর্থ চেষ্টা করছো?
আমি ভালোভাবেই বুঝতে পারছি তোমার ক্রাশ আকাশ ভাইয়াই। কি হয়েছে তাজরিন, এমনভাবে ডাকছো কেন? না খেয়ে মামা ভাগ্নে গল্পে মেতেছে, তাই ডাকলাম। এমনভাবে ডাকলো, আমি ভাবলাম কি না কি হয়ে গেছে। খাচ্ছে, এই খেয়ে নে, নুডলস তো ঠান্ডা হয়ে যাচ্ছে। হুম, আসো মামা, ফ্রেশ হয়ে আমরা খেতে বসি। উঠে দরজার সামনে আসতেই দুজনে সরে গেল। আমি বেসিনের কাছে এসে হাত ধুয়ে রুমে এসে খেতে বসলাম। আমি হাত ধোয়ার জন্য বাটি নিতে এলাম, আর এর মধ্যেই তুই বাইরে গেলি। তাজরিন, তুমি তো ভালো শয়তান, একটা বাটি নিয়ে দিতে পারোনি? এটা শ্বশুর বাড়ি নাকি যে জামাইকে আদর পাবে? আর ভাবি কর্ম করে খেতে হয়, নাহলে শরীরে মরিচা লেগে যায়, তাই না ভাইয়া? কিছু না বলে চুপচাপ খেতে থাকলাম। কথা বলা একদম বন্ধ। মুখ দিয়ে যেন কোনো কথা বের হতেই চাচ্ছে না। তোমরা দুজনে কি জন্য বসে আছো? তোমরা দুজনেও খেতে বসো। না, আগে তোমার ভাইয়ের শেষ হোক, তারপর হয় কিছু বাঁচলে খাবো। যেমনভাবে খাচ্ছে মনে হচ্ছে কিছু কপালে জুটবে। ভাবি শুধু শুধু আমাকেই পেটুক বলো, কিন্তু তোমার ভাইকে দেখছো কিভাবে খাচ্ছে? আমি তো দেখি না, এদিকের কাজটুকু সেরে আসি, আর দুজনে বসে খেয়ে নাও। আপু চলে গেল। তাজরিন বলল, আপু, এমনভাবে কারো দিকে তাকিয়ে থাকতে নেই, নজর লেগে যাবে তো। এক সপ্তাহ দেখি না, যতই তাকিয়ে থাকি না কেন চোখের খোরাকও পূর্ণ হয় না, হৃদয়ের তৃপ্তিও মেটে না। মন তো শুধু একটাই কথা বলে, আর একটু তাকিয়ে থাকি রে, আর একটু। দিলা তো সত্যিটা বলি, তখন শুধু শুধু কথা বলার চেষ্টা করছিলে। না, আসলে সবটা বুঝতে পারছিস তখন। আর লুকিয়ে কি হবে? এত কিছু করেও এত ভালোবেসেও কোনো লাভ নেই। আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করছে না। কষ্ট, কি কষ্ট। কবি বলেছেন, কোনো কবি বলেছেন দেখার বিষয় না, কি বলেছেন সেটা শোনো। পেছনে জোকের মতো লেগে থাকো, দেখবা ঠিক কাজ হয়ে যাবে। আরো বলেছে, একবার না পারিলে দেখো বারে বার। এখানে অনেক কন্ডিশন আছে। আপুর বাসাতে কিছুক্ষণ থেকে চলে আসি। আপুর বাড়িতে কখনো আনইজি ফিল হয় না, তবে আজ কি হয়েছে? আরে ভাই, কেউ যদি বারবার ঘুরে ঘুরে দেখে তাহলে কি সেটা ভালো লাগে? পরের দিন কলেজে এলাম, এসে বন্ধুরা বসে খেলছি। খেলা শেষ করে ক্লাসে, সরি স্যার, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। আর এমন হবে না। তারপর ক্লাসে মনোযোগ দিলাম। ওই মেয়ে আমার মনকে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করেছে। এটা ভালো লক্ষণ নয়। আমাকে এসব থেকে অনেক দূরে থাকতে হবে। আমার অনেক স্বপ্ন, আমার বাবা মায়ের অনেক স্বপ্ন, সেগুলো ভাঙতে দেওয়া যাবে না। টিফিন পিরিয়ডে কিরে, তোর কি হয়েছে? অন্যমনস্ক কেন? নেহা আপু ধীরে ধীরে আমার মনকে গ্রাস করতে শুরু করেছে। এখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, না হলে সব কিছু শেষ হয়ে যাবে। যতটা পারিস নিজেকে সামলানোর চেষ্টা কর, এই সবে জড়িয়ে নিজেকে ধ্বংস করিস না। আমি সেটা জানি। আমি যথেষ্ট চেষ্টা করব। দেখতে দেখতে একটা বছর চলে গেল। আমার অনার্স কমপ্লিট। তখন নিজেকে সামলে নিয়েছিলাম। আর নেহা আপুও কখনো সামনে আসেনি। কেন আসেনি, কি হয়েছে, এসব কিছু জিজ্ঞেস করিনি। চাকরি খুঁজে চলেছি। স্যারকে দেখে ওনার কাছে এগিয়ে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্যার চলে গেল। আমরা বন্ধুরা আড্ডা দিতে থাকি। একটা ফোন এলো, রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম, জি কে বলছেন? ভাইয়া, আমি আপনার বিয়ান। ওহ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাস আলহামদুলিল্লাহ, বাসার সবাই কেমন আছে? আবু, আহাদ, আঙ্কেল, আন্টি? আলহামদুলিল্লাহ ভালো, সবাই ভালো। একটা চাকরির অফার আছে আমার ফ্রেন্ড বাবার অফিসে। আচ্ছা বলো শুনি। আমি ঠিকানা দিচ্ছি, আপনি গিয়ে দেখেন। সম্ভবত ওটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জব, বেতন কেমন জানা হয়নি, সেটা আপনাকে গিয়ে দেখতে হবে। আচ্ছা তুমি ঠিকানা দিয়ে দাও, আগামীকাল গিয়ে দেখবো। হুম, আচ্ছা থাকেন ভাইয়া। বাব্বা, আমাদেরকেই কেউ এমনভাবে চাকরির অফার করে না। এমন চাকরি তোর পোষাবে? আরে ভাই, এখন যা পাচ্ছি সেটাই গ্রহণ করি না? এটা করতে করতে ভালো চাকরি পেলে তখন সেটা ছেড়ে চলে যাব। আগে গিয়ে দেখি কি হয়। স্যার এলো, চা খাওয়ার অফার করলাম না। স্যার কি না কি ভাববে। আরে কি ভাববে? আমরা কি কোনো দোকানে বসে আছি, না কোনো বাজারে? এখান থেকে দোকান অনেক দূরে। আর দেখলে না স্যার, তারাই আছে। কিন্তু আমাদের বলা উচিত ছিল।
আচ্ছা বাদ দে, যা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে এবং আফসোস করে লাভ নেই। আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। পরের দিন যথারীতি তাজরিনের ঠিকানা অনুযায়ী একটা অফিসের সামনে এলাম। ভিতরে এলাম, দেখি খুব বড় অফিস না, একটা কোম্পানির ছোট অফিস। স্পেশালি কি শুধু আমাকেই ডেকেছে? আর কাউকে তো দেখি না, কেউ তো জবের জন্য আসেনি। এত কিছু ভেবে লাভ নেই, আমার চাকরিটা হলেই হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আই অ্যাম কামিং স্যার। Yes, I have been waiting for you for a long time. ওকে, এটা তো মহিলা মানুষ। সরি ম্যাম, আমি ভেবেছি যে ইটস ওকে। ওখানে দাঁড়িয়ে থাকবেন না ভেতরে আসবেন? এত অবাক হওয়ার কিছু নেই। মনে মনে বললাম, নেই মানে? আমার পেপার দেখে আপনি কি করবেন? আমি জানি এমনিতেই আপনি এই জব অফার করবেন, কিন্তু আমি ওই জব নিতে পারবো না। এমনভাবে তো নিব না। এই যে মিস্টার, মেয়েদের মতো ন্যাকামি করার কি আছে? জব করলে করেন, না হলে যেতে পারেন। আমি গেলে আপনি আটকাবেন, আমার গিয়ে লাভ নেই। 1 বছর কোনো খবর ছিল না, এখন এখানে। বিয়ে কি করেনি? আমি তো ভেবেছিলাম বিয়ে করে নিয়ে হয়তো একটা পয়দাও হয়ে গেছে। না মানে, ভাবছিলাম যদিও কলেজে দেখা হতো। আমি আপনাকে কেন থামাতে যাব? আপনি আপনার মতো করে ডিসিশন নিতে পারেন। আপনার ইচ্ছে হলে থাকুন, না হলে যেতে পারেন। এটা অফিস, এটা প্রেম করার জায়গা না। পছন্দ হলে থাকবেন, না হলে যেতে পারেন। জবের সার্কুলার দিলে অনেকজন ছেলে মেয়ে আসবে। চুল পাকনামি করা যাবে না। পিছনে ঘুরে দরজার কাছে এগিয়ে গেলাম। এত ইগো কি জন্য বুঝলাম না, শালা খাটাস। মনে হয় প্রিয় মানুষগুলো এমনই ঘাড়তারা হয়ে থাকে, আর যখন কেউ বুঝে যায় তখন মনে হয় আরও এমন ভাব বেড়ে যায়। সত্যি কি চলে যাবে? সত্যি যদি চলে যায় তখন কি হবে? এর বিশ্বাস নেই, চলেও যেতে পারে। আপনার জব আপনি রাখতে পারেন ম্যাম। আমি জানি আমি চলে গেলেও আপনার কিছু হবে না। আমার থেকে বেটার কাউকে পাবেন। আমি আমার যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে চাই, এমনভাবে কারো দয়াই নাই। আমার বাবা মা এমনভাবে চাকরি পাওয়ার জন্য এত কষ্ট করে পড়াশোনা করেনি, বুঝলেন? চাপ বাবা, আমি কখন কি করলাম যে এগুলো আমাকে শোনাচ্ছি? ইচ্ছে করছে মেরে দত ফেলে দিই। এত ইগো কেন? আপনার বস কি জানে আপনি এমনভাবে কাউকে চাকরি দিচ্ছেন? আপনি তো রুলসের বাইরে গিয়ে কাজ করছেন। এই যে হ্যালো, এটা আমার অফিস। এখানে আমি যা বলি তাই রুলস। এই সমস্ত কিছু আমার বাবার, মানে আমার বোঝা গেছে। আপনাকে পছন্দ করি তাই আপনার সাথে এমনভাবে কথা বলি। আপনাকে পছন্দ না করলে, আপনাকে ভালো না বাসলে এতক্ষণ আপনার কি করতাম ঠিক ছিল না। জি বুঝলাম, কিন্তু আমি আপনাকে কখন মারলাম, কখন অপমান করলাম, কখন ক্ষতি করলাম যে আপনি আমার কিছু করবেন? আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বাদে অন্য কোনো পোস্ট খালি থাকলে বলেন। না, আর কোনো পোস্ট ফাঁকা নেই। আপনি যা বুঝছেন না আমি তা বুঝি, কিন্তু আমি যা বুঝতে পারছি আপনি সেটা বুঝতে পারছেন না। আপনি যা চাইছেন তা কখনোই সম্ভব না। মিস নেহা, আপনার আর আমার মাঝে আকাশ জমিন পার্থক্য। আমি বা আমার পরিবার আপনাকে মেনে নিলেও আপনার পরিবার কখনোই আমাকে অ্যাকসেপ্ট করবে না। আপনার থেকে আমার যতটা দূরত্ব থাকবে ততটাই সবার জন্য ভালো। আমি জানি না আমার ভেতরে আপনি কি দেখেন যে এমন করছেন, এখনও অপেক্ষা করে আছেন। আমার চেয়ে অনেক ভালো ছেলে আছে, রিচ পরিবারের ছেলে আছে, যাদের সঙ্গে আপনাকে মানাবে। আমার সঙ্গে আপনাকে মানাবে না। আপনার পাশে দাঁড়িয়ে থাকার যোগ্যতা আমার নেই। আপনি কেন এসব বুঝতে চান না? কেন বোঝেন না বলুন তো? এমনভাবে তাকিয়ে আমার বুকে তীর ছোড়ার কি আছে? আপনি কেন বুঝতে চান না? আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকেই চাই, শুধু এক মুহূর্তের জন্য নয়, আজীবনের জন্য চাই। আপনার জন্য আমি অপেক্ষা করেছি, এখনও করে যাচ্ছি। কেন এই অপেক্ষা, কেন এই ধৈর্য? আপনি কি একবারও বোঝার চেষ্টা করেছেন এমন কি ঘাটতি আছে যে বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছেন? আমি তো শুধু চাই আপনি আমার পাশে থাকুন, সারা জীবন পাশে থেকে আমার হাতটা শক্ত করে ধরে রাখুন। আমি কি করলে আপনাকে পাবো? একবার যদি বলে দিতেন, আমি সেটাই করতাম। আমাকে কি আপনি শিকারী ভাবেন না তীরন্দাজ? আপনি তীরন্দাজ না হলে একজন শিকারী। আপনি আমার মনকে শিকার করেছেন, আমার হৃদয়কে তীর মেরে ক্ষত বিক্ষত করেছেন। এটাই কি আমার ইন্টারভিউ? আপনি তো সেই 2 বছর আগেই পাশ করেছেন। আপনি কি জবটা করবেন? 25,000 স্যালারি দিয়ে শুরু, আস্তে আস্তে বেতন বাড়বে। বড্ড কম, কিন্তু পাচ্ছি এটাই অনেক। মনে মনে বললাম, এর থেকে ভালো জব পেলে কি এখানে থাকবো নাকি?
কি হয়েছে? এত চিন্তা ভাবনা করছেন কেন? কম হয়ে গেল তো? আচ্ছা, আঙ্কেল আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। যদিও আব্বুর অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। অপারেশন প্রয়োজন ছিল, কিন্তু এত টাকা কোথায়? ভালো হলেই ভালো। আচ্ছা, আপনি একটু কথা বললেই কি এত চিন্তা ভাবনা করতে শুরু করেন? পুরো কথা বলেন। সত্যি আঙ্কেল আন্টি ভালো আছেন তো? জি, মেডিসিন খাচ্ছে, সুস্থ আছে। আমি অপারেশনে টাকা দিতে পারি, তবে একটা শর্তে। যদি রাজি থাকেন তাহলে বলেন। অপারেশন করাতে পারলে তো ভালো হয়। আচ্ছা, আগে আপনার শর্ত শুনি, তারপর বলছি। যদিও বুঝতে পারছি আপনি কি শর্ত দিবেন। আমাকে বিয়ে করতে হবে। যদি রাজি থাকেন তাহলে আমি অপারেশনের টাকা দিব। যতটা খরচ হবে সব আমি দিব। ওনার কথা শুনে ওনার দিকে তাকিয়ে আছি। এই মেয়ে এতটা পাগল কি জন্য? আপনার কথা ভেবে দেখব, তারপর বলবো। ওকে, এমনভাবে তাকিয়ে থাকবেন না, বসবেন। সেই তখন থেকে এমন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছেন। আপনি আমার সিভি দেখুন। চেয়ারে বসে ফাইলটা এগিয়ে দিলাম। নেহাপু দেখতে লাগলো। দেখা শেষ করে বলল, আমি রেখে দিলাম। আগামী মাসের 1 তারিখ থেকে জয়েন করতে পারেন। আপনার কাছে মেইলে চলে যাবে। থ্যাঙ্কস ম্যাম। ওকে বাই। এত তাড়াহুড়া করেন কেন? বাসায় বউ আছে নাকি? তেমন না, আমি আব্বা আম্মুকে এই খুশির খবরটা দিতে চাই। মনে মনে বললাম, একটা সরকারি চাকরি পেলে ভালো হতো। ট্রাই করব। যদিও যদিও বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখা যাক আল্লাহ ভাগ্যে কী লিখে রেখেছেন। আপনার এই একটা সমস্যা, কথা বলতে বলতে কোথায় যেন হারিয়ে যান। কি এত ভাবছেন, বলবেন? ও আপনি বুঝবেন না। আর কিছু কি বলতেন? অনেক কিছু বলতে চাই, কিন্তু বলতে পারছি না। চা কফি কিছু খাবেন? না, এই সময় চা কফি কিছু খাই না। আপাতত আমি কিছু খাবো না, এখন বাসায় যেতে চাই। ওকে, বাই। সি ইউ সুন। আই উইল বি ওয়েটিং ফর ইউ। বাই। উঠে চলে এলাম। আমার তো খুশি খুশি লাগছে। আল্লাহ আল্লাহ গো, তুমিই আছো। মিষ্টি নিয়ে বাসায় ফিরলাম। আম্মু, আমার চাকরিটা হয়ে গেছে। কি বলিস? আলহামদুলিল্লাহ, আল্লাহ মুখ চেয়ে তাকিয়েছেন। এবার মনে হচ্ছে আল্লাহ একটু সুখের ছোঁয়া দিয়েছে। আব্বু কোথায়? ডিউটি দিতে গেছে। আব্বুকে এই গার্ডের চাকরি করতে হবে না, ছেড়ে দিতে বলবো আজকেই। আস্তে আস্তেই রাজের সাথে কথা হয়েছে। রুমে এসে বিছানায় হেলান দিলাম। দুপুরে জি আপু, বলেন কেমন আছেন? আর কি মনে পড়লো? আপনার ফ্রেন্ডের এত ইগো কেন? এত ইগো ভালো না। পছন্দ করি তাই এমন করে নাকি? শুধু আপনাকেই দেখায় না, সব মেয়েকেই দেখায়। আপনি জবের জন্য ডেকেছিলেন? জানতাম এত বড় লোক আপনারা, তাহলে আমার বন্ধু ঠিকই আছে। কেন কেন? এর জবাব একদিন ঠিকই পাবেন। কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? ভালো। আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলি। ওকে, বাই। দেখতে দেখতে কয়েকদিন গেল। সময়গুলো কেটেছে স্টুডেন্ট পড়িয়ে। আগামীকাল 1 তারিখ। আগামীকাল থেকে অফিসে যাওয়া শুরু। আব্বুকে কাজ ছেড়ে দিতে বললাম। তখন বলেছে এ মাসটা করে সেরে দিবে। খাওয়া শেষ করে ফোন টিপছি, তখন একটা ফোন এলো। আনোর নাম্বার। রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? আমি বাসায়। কি করিস? বাইরে আয়। তা ঠিক আছে, কিন্তু এই নাম্বার কার? আমার সিম কার্ডের অফার দিচ্ছিল, তাই নিয়ে নিলাম। শালা, তোর কাছে কতগুলো সিম কার্ড আছে? আমার মনে হচ্ছে তোর কাছে 20টার উপরেই সিম কার্ড হবে। কোথায় আছিস তুই এখন? স্কুল মাঠে বসে আছি। মারুফ থেকে আরো কয়েকজন আছে। দাঁড়া, আসছি। ফোন কেটে আম্মুকে বলে বাসা থেকে বেরিয়ে চলে এলাম স্কুল মাঠে। সবার সাথে আড্ডা দিয়ে রাতে বাড়িতে এলাম। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে সকালে যা কাজ তাই করলাম। তারপর 8:30টার দিকে বাসা থেকে বেরিয়ে চলে এলাম অফিসের দিকে। 8:50 বাজতে বাজতেই অফিসে পৌঁছে যাই। অফিসের ভিতরে এসে দেখলাম অনেকেই আছে। সবাই সিনিয়র, নতুন কেউ নেই মনে হচ্ছে। ছেলেটা কি নতুন জয়েন করেছে? মনে তো হচ্ছে। আমাদের তো এই অফিসে কোনো পোস্ট ফাঁকা ছিল না। আছে তো, ম্যামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পোস্ট। আমার মনে হচ্ছে ম্যামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হবে। এমনভাবে আলোচনা না করে ছেলেটাকে জিজ্ঞেস করলেই তো হয়ে যায়।
এই যে মিস্টার। একজনের ডাক শুনে ওনার কাছে গেলাম। আসসালামু আলাইকুম, আমি আকাশ আহমেদ নীল, আপনাদের পরিবারের নতুন এক সদস্য, মানে ম্যামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ও, কথা বলার আগ্রহ কি নেই যে এমনভাবে ইন্ট্রো দিলেন? না তেমন না, একটা একটা করে প্রশ্ন আমার কাছে ভালো লাগে না, তাই একসাথে সব প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আপনার পরিচয়টা স্যার? আমি সাগর, অফিসের ডিরেক্টর। হুম, মিসেস আপনার পরিচয়? এই যে মিসেস। স্যার উনি কি কানে শোনেন না? আরে না, হয়তো আপনাকে দেখে ক্রাশ খেয়ে কল্পনার জগতে চলে গেছে। দেখুন, হয়তো আপনাকে নিয়ে সংসার সাজিয়ে ফেলেছে। এক্সকিউজ মি, আপনি আমার কেবিনে আসুন। ম্যাম এই কথা বলে চলে গেল। আমি ওনার এমনভাবে আসাতে এবং চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। থাকুন স্যার, আস্তে আস্তে সবার সাথে পরিচয় হয়ে নিব ইনশাল্লাহ, বলেই হাঁটা দিলাম ম্যামের কেবিনের দিকে। ছেলেটা চলে গেল কেন? ম্যাম ডাকলেন তাই চলে গেল। আপনাকে বলল আপনার সম্পর্কে জানতে চাইলো, কিন্তু আপনি কোনো রেসপন্স করলেন না। একইভাবে তাকিয়েই থাকলেন। সুন্দর ছেলে দেখলে মাথা ঠিক থাকে না, না? বিষয়টা তেমন না, ছেলেটা অনেক হ্যান্ডসাম, তার জন্য দৃষ্টি ফেরাতে পারছিলাম না। পরে কথা বলা যাবে। মে আই কামিং ম্যাম? ইয়েস, আজকে আপনার ঘন্টা ভাজাবো, হাসেন আপনি। ভিতরে গিয়ে সামনে দাঁড়িয়ে বললাম, এমনভাবে না তাকিয়ে বলুন আমার কাজ কি। জাস্ট ওয়াও, আর ইউ ভেরি ভেরি হ্যান্ডসাম ডিয়ার। এমনভাবে তাকিয়ে থাকলে আমার আনইজি ফিল হয়। ম্যাম আমার কাজ কি বলুন, আমি সেটা করি। এই ছেলেটার সামনে আসলে সব কিছু ভুলে যায়। আপনি আগে বসুন, তারপর বলছি কি করতে হবে। চেয়ারে গিয়ে বসলাম। আরে ধুর, কি এমনভাবে তাকিয়ে থাকলে কি ভালো লাগে? ম্যাম কিছু কি কাজ দিবেন? ম্যানেজার আসলে আপনার কাজ বুঝিয়ে দিতে বলছি। আপাতত আপনি এখানে বসে থাকেন, আমি আমার কাজটা শেষ করি এবং আপনার সাথে কথা বলি। অফিসের মেয়েদের সাথে বেশ মিশবেন না। জি, তারপর আর কি কাজ? সঠিক সময় অফিসে আসবেন, এসে আগে আমার সাথে দেখা করবেন এবং তারপর কাজ। জি জি, তারপর? অফিস শেষে বিকেলে আমার সাথে সময় কাটিয়ে তারপর বাসায় যাবেন। অফিস শেষ, আমার কাজ শেষ। আমি ওভারটাইম কাজ করতে পারবো না। জব শুরু করলাম না, তার আগে ওভারটাইমের কাজের কথা বলছেন। কি হলো, এমনভাবে দেখছেন কেন? ঠিক আছে, আমি ওভারটাইমের বেতন পে করে দেব। মৃদু হেসে বললাম, তাহলে ঠিক আছে। তারপর আর কিছু কি করতে বলবেন? টাকার জন্য কি কি করতে পারবেন? মনে মনে বললাম, বজ্জাত মহিলা। কোন দিকে বলতে চাইছে খুব ভালো করেই বুঝতে পারছি। আমার সীমা ওই পর্যন্ত। এমন ছেলেদের মতো পোশাক পরেন কেন? সমস্যা কোথায়? মেয়ে মানুষ, গোলজামা, শাড়ি, গাউন এসব পরবেন, তা না করে এসব পরছে না, মানে এই পোশাকে আপনাকে ছেলে ছেলে মনে হয়। আমি কি খুলে দেখব? আমি ছেলে না মেয়ে দেখিনি। না থাক, প্রয়োজন নেই, আমি জানি আপনি ছেলে না। আপনার বাসায় কে কে আছে ম্যাম? আমি, ভাইয়া ভাবি, ভাইয়ের মেয়ে, আব্বু আম্মু, ভাইয়া। আমাদের মেইন অফিস দেখাশোনা করে। আব্বু বাসাতেই থাকে, রেস্ট নিচ্ছেন। ও, আপনি কি মনে করেন আপনার পাশে দাঁড়ানোর যোগ্যতা আছে আমার? আমার কথা শুনে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে আছে। একটু চেয়ে থেকে ল্যাপটপে মনোযোগ দিয়ে বলল, হুম, আমি মনে করি। আপনার মনের ধারণা ভুল। আপনি অনেক কিছু সম্পর্কেই অবগত নন। আমার মনে হয় আপনার স্ট্যাটাসের ছেলে খুঁজে প্রেম করা উচিত, তাকে বিয়ে করা উচিত। দরজায় টোকা পড়ল, মনে হয় ম্যানেজার এসেছে। নেহা ম্যাম পারমিশন দিতেই ভিতরে এলো। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপনার দায়িত্ব তাকে কাজ বুঝিয়ে দেওয়া। যান, গিয়ে আপনার দায়িত্ব বুঝিয়ে নিন। জি, উঠে ম্যানেজারের কেবিনে এসে কাজ বুঝিয়ে নিলাম। ফোন বের করে দেখি 10টা 30 বাজছে। আমাকে আমার ডেস্ক দেখিয়ে দিলে একটা ফাইল খুলে দেখছি, বোঝার চেষ্টা করছি এসব কি। একটা ফাইল উল্টে পাল্টে দেখতে দেখতে অনেক সময় পেরিয়ে গেল। দ্বিতীয় ফাইল দেখতে দেখতে নামাজের সময় হয়ে যায়, তাই উঠে নামাজ পড়তে এলাম। নামাজ পড়ে বের হতে হতে 1:50 বেজে গেছে। পকেট থেকে ফোন বের করে দেখি ম্যাম ফোন দিয়েছে। ওনাকে ফোন দিতেই রিসিভ করলো। জি ম্যাম বলুন। কোথায় আপনি?
নামাজ পড়তে এসেছিলাম। ম্যাম, আমি কি লাঞ্চ করতে পারি? না মানে লাঞ্চ করতে গিয়ে টাইম ওভার হয়ে যাবে, তাই বললাম। আমার কেবিনে চলে আসুন, এখানে আপনার লাঞ্চ রেডি আছে। আজকের মতো খেয়ে নিচ্ছি, কিন্তু আগামীকাল থেকে এসবের প্রয়োজন নেই। আগামীকাল থেকে আমি বাসা থেকে লাঞ্চ নিয়ে আসবো। আজকে নিয়ে আসেননি? না, আগামীকাল থেকে নিয়ে আসবো। ফোন কেটে অফিসে ওনার পারমিশন নিয়ে ভিতরে এলাম। চেয়ারে বসতে একটা প্যাকেট এগিয়ে দিল। আপনার এখনো খাওয়া হয়নি? না, হাত পরিষ্কার থাকলে খাওয়া শুরু করেন, আর যদি হাত পরিষ্কার না থাকে তাহলে ধুয়ে এসে খাওয়া শুরু করেন। হাত পরিষ্কার আছে, খেতে শুরু করি। খাওয়া শেষ করে চলে আসি আমি আমার ডেস্কে। বিকেলের দিকে। এক্সকিউজ মি। জি বলুন। হাই, আমি রাফা। আপনার সম্পর্কে জানলাম। আর ইউ ভেরি হ্যান্ডসাম। থ্যাঙ্কস। আর ইউ সিঙ্গেল? দেখে তো বিবাহিত মনে হচ্ছে, কিন্তু সিঙ্গেল আছি কেন সেটা জিজ্ঞেস করছে কেন বুঝলাম না। জি, আমি আপাতত সিঙ্গেল। ও, আমিও সিঙ্গেল। আর ইউ কিডিং মি? আপনাকে কোন দিক থেকে অবিবাহিত মনে হচ্ছে? আপনি বিবাহিত দেখেই বোঝা যাচ্ছে। বাহ, মনে হচ্ছে আপনি অবিবাহিত এবং বিবাহিতর উপর অনার্স মাস্টার্স করে রেখেছেন। এগুলোর উপর মাস্টারি হাসিল করে রাখলেও আপনি এবার ভুল। বুঝলাম। আমি নামাজ পড়তে যাব বলে পাশ কাটিয়ে চলে এলাম। নামাজ পড়ে ডেস্কে এসে ব্যাগ নিয়ে বের হতেই দেখি ম্যাম দাঁড়িয়ে আছে। ওনার সাথে অফিস থেকে বের হয়ে এলাম। উনি গাড়ি নিয়ে আসতেই উঠে বসলাম। পাশে একটা স্পট আছে, ওখানে এসে গাড়ি দাঁড় করালো। ম্যাম নামতেই আমিও নেমে গেলাম। এখানে আসা হলো কী জন্য আপু? আপনি আজব মানুষ সেটা জানি, কিন্তু এত আজব জানা ছিল না। অফিসের যতক্ষণ ছিলাম ততক্ষণ ম্যাম, আর অফিস টাইম শেষ হতেই আপু। ওটা প্রফেশনালের জায়গা। ওখানে তো আপনি ম্যাম, বস, তাই না? এখন আপনি আমার সিনিয়র, কলেজের সিনিয়র, তাই আপু। এখন বলুন, এখানে আসা হলো কী জন্য? কথা বলার জন্য, সুন্দর একটা বিকেল এনজয় করার জন্য। আপনি কি জানেন আমি কখন সবচেয়ে বেশি হ্যাপি থাকি? না থাক, আপনার জেনে কাজ নেই। আপনি কি জানেন আমার সবচেয়ে বেশি পছন্দ কি? না থাক, এটাও জেনে লাভ নেই। তাহলে বলছেন কেন? যখন বলবেন না তখন এসব কখন, জানেন, এগুলো বলছেন কেন? মন চাইলো তাই বলছি। আমার কোথাও যেতে বেশি ভালো লাগে জানেন? না থাক, আপনার জেনে লাভ নেই। ও আচ্ছা, বুঝেছি আপনার কথা। আপনার ফ্রেন্ড? সেটাও তো দেখছি, মনে হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে এসেছে। চলেন গিয়ে দেখি। কি প্রয়োজন কাবাব মে হাড্ডি হবার? তাদেরকে তাদের মতো ছেড়ে দেন। ঘাসের উপর বসে আমাকে বসতে বলল। একটু দূরত্ব বজায় রেখে বসে বললাম, এমনভাবে সময় নষ্ট করে কি হচ্ছে? সময় নষ্ট? কোথায় সময় নষ্ট করলাম? কখনো কখনো মনকে মস্তিষ্ককে রিল্যাক্স করার জন্য সময় দেওয়া প্রয়োজন, লাইফ এনজয় করাও প্রয়োজন। তা ঠিক আছে, আপনাকে এসব কিছু বিরক্ত লাগে না? মাঝে মাঝে বাসায় বসে থাকতে বোরিং হয়ে যাচ্ছিলাম, তাই অফিসে জয়েন করেছি। আর সব থেকে বড় প্যারা আব্বু আম্মুর বিয়ের প্যারা। বিয়ে করো, বিয়ে করো। বিয়ে করে নিলেই তো পারেন, তাই না? বয়স তো কম হলো না। আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকালো। আপনার এক্স গার্লফ্রেন্ড আছে বা গার্লফ্রেন্ড আসছে? না, আমার অতীত বর্তমান কিছুই নেই। ওগুলোকে কখনো প্রশ্রয় দেইনি। ছোট থেকে আমার মাথায় ঘুরপাক খেয়েছে ভালোভাবে পড়াশোনা করতে হবে, ভালো একটা চাকরি করতে হবে এবং পরিবারের হাল ধরতে হবে। আপনার ফুপি এবং ফুপা অনেক ভালো। এটা ঠিক বলেছেন। আমার বড় ফুপি এবং ফুপা থেকে অনেক ভালো, ভাইয়াও অনেক ভালো। ওদের পরিবারের সবাই ভালো। আমার চাচা থেকে ফুপি থেকে সবচেয়ে বেশি পছন্দ ছোট ফুপি এবং ফুপাকে। আমার আমার বাবা সামান্য একজন গার্ড, তারপরেও আমাদের পছন্দ করলো এবং আপুকে বোবা নিয়ে নিয়ে গেল। আপনার ফুপি পছন্দ করে নিয়ে গেছে। ভাইয়া খারাপ বা তার পছন্দ হয়নি সেটা বলছি না। বিয়ের সময় যৌতুক চায়নি এবং পরবর্তীতেও কোনো কিছুর জন্যও চাপ দেয়নি বা কখনো বলেনি। তবুও আব্বুর শ্রাদ্ধের মধ্যে একটা বাইক কিনে দিয়েছিলেন। ও, আপনি আপনার শ্বশুরবাড়ি থেকে কি আশা করেন? কোনো কিছুই না। তাদের সবচেয়ে বড় মূল্যবান জিনিসটাই তো আমার কাছে চলে আসবে, তাহলে তাদের থেকে আর কি চাইবো? আমার কথা শুনে আমার দিকে ঘাড় কাত করে তাকালো। এমনভাবে ঘুরে দেখার কি আছে?
অনেক কিছুই দেখার আছে, আবার অনেক কিছুই দেখার নেই। ও, এখন আব্বুর অপারেশনটা করাতে পারলে হতো, কিন্তু এত টাকা নেই। হয়তো 2.5-3 লাখ খরচ হবে। দিন দিন অবস্থা খারাপ হচ্ছে। গত পরশুদিন ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল। বলছিল অপারেশন করাতে হবে। অপারেশন ছাড়া আর কোনো পথ নেই। আমি কি অফার করেছি ভুলে গেছেন? আপনি অবুঝ, কখনো কোনো জিনিস বুঝে বলেন না। আপনার মনে হয় আপনার এই ডিসিশন বা আমাকে আপনার বর হিসেবে আপনার ফ্যামিলি মেনে নেবে? কখনোই না। কেন শুনবে না? আমার সব কথাই শোনে, আমার সব চাওয়া পাওয়া পূরণ করে। আপনি এ কথা বলে দেখিয়েন তো। এবার দেখেন আপনার চাওয়া পূরণ করে কি না। আগামীকাল তো শুক্রবার, অফিস ছুটি। আগামীকাল আপনার আব্বুকে নিয়ে আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসেন, তারপর দেখেন রাজি হয় কি না। দেখবেন রাজি হবে না। মনে হচ্ছে আমার আব্বুকে আমার থেকে আপনি বেশি জানেন। আপনাকে যা বললাম তাই করেন। জি বুঝলাম। কিছুক্ষণ ওনার সাথে আড্ডা দিয়ে চলে এলাম বাসায়। পরের দিন সকালে